আমি একটি ছেলেকে ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম তাকে। আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে সে আমাকে একদিন ময়নামতি ঘুরতে নিয়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আর এদিকে বাড়িতে আসার জন্য কোনো পরিবহন পাচ্ছিলাম না। বাধ্যতামূলক হয়ে আমরা একটি আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। আবাসিক হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়ার পর দুজনে গল্প করতে শুরু করলাম। আমি তাকে বিশ্বাস করতাম। সে আমার একটা ভালো বন্ধু ছিল বটে। কিন্তু গল্প করতে করতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। গভীর রাতে অনুভব করলাম সে আমার সাথে একটা কিছু করার চেষ্টা করছে। তার কিছুক্ষণ পরেই বন্ধুরা, সে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শিরিন শিলা। বর্তমানে আমার বয়স 30। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গঠনটা বলবো তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমরা 3 বোন। আমার বাবা একটি কারখানাতে চাকরি করত। আমার মা ছিল গৃহিণী। আমরা 3 বোনই ছিলাম মোটামুটি বড়। আমার বয়স 16। আমার দ্বিতীয় বোনের বয়স ছিল 14। আর আমার তৃতীয় বোনের বয়স ছিল 12। আমরা মোটামুটি পিটি ছিলাম বোনেদের মধ্যে। আমাদের কোনো ভাই ছিল না। বাবা এটাই আমাদের সংসার চালাইত। আর আমিও দেখতে মোটামুটি অনেক সুন্দরী ছিলাম। অনেক সুশ্রী ছিলাম। অনেক স্মার্ট ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকত আর আমার সৌন্দর্য উপভোগ করত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্কুল লাইফটা ছিল অনেক সুন্দর। অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কারো ফাঁদে পা দেইনি। এভাবেই চলত আমার স্কুল লাইফ। হঠাৎ একদিন একটি ছেলে, আমাদের স্কুলেরই, আমার থেকে 2 ক্লাস উপরে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু সহজ সরল। ছেলেটি শুধু আমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল ছেলেটি মনে হয় আমাকে কোনো কিছু বলতে চাইছে। কিন্তু আমি খুব একটা বেশি এদিকে নজর দিতাম না। আমি যখন স্কুল থেকে ছুটির সময় বাড়িতে আসতাম তখন মাঝে মাঝে ছেলেটি আমার পিছে পিছে আসত, কিন্তু কিছু বলতো না। আমি পিছনে ফিরে তাকাতেই ছেলেটি অন্যদিকে তাকিয়ে থাকত। আমার কাছে কেন জানি মনে হয়েছিল ছেলেটি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমার যেহেতু কোনো ক্ষতি করছে না, তাই আমি ছেলেটিকে কিছু বলছি না। এভাবেই ছেলেটি প্রায় 1 থেকে 2 মাস আমার পিছু পিছু আসে আর আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না। একদিন ছেলেটি আমার নাম ধরে ডাক দিল, বলল, শিলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। দয়া করে তুমি আমাকে একটু সময় দিবা। আমি বললাম, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমাকে একটু বলেন তো দেখি। বন্ধুরা, ছেলেটি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিল। আমার চাইতে 2 ক্লাস উপরে সে পড়ত। আমি তার নাম জানতাম। ছেলেটির নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম সাজু। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, অনেক উঁচা লম্বা। বন্ধুরা, ছেলেটি যখন আমাকে বলল, শিলা, তুমি কি আমাকে একটু সময় দিবা? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, যদি তুমি অন্ধকার চর্চা মনে না কর। আমি বললাম, না না। কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাদের স্কুলের একজন ছাত্র। হ্যাঁ, আপনি তোমার সাথে কথা বলতেই পারেন। ছেলেটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, শিলা, আমাকে একটু তোমার সাথে কথা বলতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলেটি আমাকে বলল, শিলা, তুমি কি জানো, তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমি প্রতিদিন এই একই রাস্তায় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতাম। কখন তোমার সাথে একটু কথা বলবো, কখন তোমাকে একটু দেখতে পাবো। আমি বললাম, জবি, আমি জানি আপনি আমাকে ফলো করছেন। আপনি আমাকে দেখার জন্য আমার পিছু পিছু হাঁটেন প্রতিদিন। এখন দয়া করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? ছেলেটি যখন আমার সাথে কথা বলছিল
তখন তার দুইটি হাত পিছনের দিকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না ছেলেটির হাতের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেন পিছন দিক থেকে আড়াল করে রাখছে। আমি মনে মনে এসব কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে ছেলেটি পিছন দিক থেকে একটি তাজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে বলল, শিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারতেছিলাম না। তোমার কাছে আসলেই আমি যেন কেমন আনইজি ফিল করি। আমি ছেলেটিকে বললাম, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে চান, তা আপনার আচরণ থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আর তাছাড়াও আপনারা অনেক বড়লোক। আপনার বাবা অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আমার বাবার তো কিছুই নেই। আমার বাবা সামান্য একটা ফ্যাক্টরিতে চাকরি করে। যে কয় টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। আপনার সাথে আমার যায় না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেটি আমার কথা শুনে আমাকে বলল, শিলা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার টাকা পয়সা, অর্থসম্পদ, পারিবারিক অবস্থা এসব কিছুকে ভালোবাসি না। তোমাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। শিলা, ভালো লাগা আসে মন থেকে। আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকে ভালোবাসি। আমি কথা দিলাম শিলা, আমি কোনোদিন তোমার ভালোবাসাকে অসম্মান করব না। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না শিলা। তোমার ভালোবাসার কাছে আমি অসহায়। ছেলেটির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার আবেগী মনকে হার মানাতে পারলাম না। ছেলেটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। ছেলেটির মুখে এত মিষ্টি মিষ্টি কথা, যে কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারপরও ছেলেটিকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বড়লোকের ছেলে আজকে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে, তারপর চলে যাবে। কোনোভাবেই তাকে ভালোবাসা যাবে না। তারপর আমি মনে মনে ভাবলাম, ছেলেটিকে কিভাবে আমার কাছ থেকে বিদায় করা যায়, আমার পিছন থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। মনে মনে চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যাতে তার মনে কষ্ট না পায়, আর এমনিতেই সে আমার কাছ থেকে সরে যায়। আমি বললাম, দেখো সাজু ভাই, তুমিও যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমাকেও একটি ছেলে এরকম ভালোবাসে। সে তোমার আগেই আমার জীবনে এসেছে। এখন আমি কি করব সাজু ভাই? আমাকে একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। আমি তো তোমার জন্য ওই ছেলেটিকে ঠকাতে পারি না। আমি যখন অন্য একটি ছেলেকে ভালোবাসি বললাম তাকে পরীক্ষা করার জন্য, তখন আমি দেখতে পেলাম সাজু ভাইয়ের মুখটা একেবারেই মলিন হয়ে আছে। তার ভেতর থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। সে ভেতরে ভেতরে পড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় বিধাতা ভাগ্যে তোমাকে আমার কপালে রাখিনি। তা না হলে তোমার সাথে আগে আমার কেন দেখা হলো না? বা তুমি কেন আগে আমার নজরে পড়লে না? তোমার সৌন্দর্য আমার চোখের মধ্যে, ওই ছেলেটির আগে কেন ধরা পড়ল না? এই বলে ছেলেটি নিজের মাথার চুল নিজের টেনে টেনে ছিঁড়ার প্রত্যয় দেখাচ্ছিল। আর আমাকে বলল, শিলা, তুমি যদি অন্য কাউকে তোমার মনে জায়গা দিয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। প্রেমিক হিসেবে নয়, বন্ধু হিসেবে হলেও তোমার মনে আমাকে একটু স্থান দিবা। আমি যদি তোমার বন্ধু হতে পারি তাহলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি বললাম, বড় ভাই, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বের মধ্যে তারা ভিন্ন কিছুর স্বাদ খোঁজে। আমাকে মাফ করে দিয়েন। এই বলে ছেলেটির কাছ থেকে আমি চলে আসলাম। ছেলেটি কেবল আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, অসহায়ের মতো হয়ে। পরের দিন আবার দেখলাম ওই ছেলেটি আমার পিছন পিছন আসছে এবং আমাকে এক নজর দেখার জন্য সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না। এভাবেই ছেলেটি প্রায় একটি বছর পার করল। আমি একটি বছর তার ধৈর্যের পরীক্ষা করলাম। এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই। আমাকে নিয়ে হাসপাতালে আমার আব্বু আম্মু ভর্তি করে। ডাক্তার আমাকে বলল, আপনার মেয়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যদি সময় মতো রক্ত না পাওয়া যায়, তাহলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আব্বু আম্মু আমাদের পরিবারের সবাই তখন হতাশাগ্রস্ত। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এই মুহূর্তে ওই ছেলেটি কার কাছ থেকে যেন খবর পেল আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে। হাসপাতালে এসেই আমাকে দেখে কেঁদে দিল। আমার আব্বু আম্মু তখন ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? তুমি আমার মেয়েকে দেখে কাঁদছো কেন? তখন ছেলেটি বলল, আঙ্কেল, আমি আর শিলা একই স্কুলে পড়ি। সে আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। আর ছাড়াও আঙ্কেল, শিলা আমার খুব একটা ভালো বন্ধু। আচ্ছা বলুন তো আঙ্কেল, ডাক্তার মশাই কি বলেছেন? আর শিলার কি হয়েছে? তখন আমার আব্বু বলল, বাবা তোমার নাম কি? আমি বললাম, আঙ্কেল আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার আব্বুর নাম সাবির মিয়া। গুঞ্জে আমার আব্বুর কাপড়ের ব্যবসা আছে। তখন আঙ্কেল আমাকে বলল, ও তুমি সাবির মিয়ার ছেলে? এসো এসো বাবা বসো। তখন ছেলেটি বলল, আঙ্কেল শিলা কিভাবে অসুস্থ হয়েছে? আর কি সমস্যা? এবার আমাকে একটু খুলে বলুন তো দেখি। তখন আমার আব্বু বলল, বাবা সাজু, আমার মেয়েটাকে যেন হঠাৎ করে কি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটার শরীরে নাকি রক্তশূন্যতা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের জরুরি রক্তের প্রয়োজন। এখন কি করি বলো তো বাবা দেখি একটু। আমি বললাম, আঙ্কেল শিলার কি রক্তের প্রয়োজন? তারপর আমার আব্বু একটা রক্তের গ্রুপ তাকে ছেলেটি কি বলল। ছেলেটির বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বলেন আমার এখান থেকে রক্ত নিয়ে তাকে বাঁচাতে। ছেলেটির কথা শুনে বাবা খুব সাহস পেলেন। খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, আমি রক্তের সন্ধান পেয়েছি। আপনি ওই ছেলেটির কাছ থেকে খুব দ্রুত রক্ত নিয়ে আমার মেয়েটিকে বাঁচান। তারপর ডাক্তার মশাই ওই ছেলেটির কাছ থেকে রক্ত নিয়ে আমাকে বাঁচালেন। আমি খুব অদ্ভুতভাবে চিন্তা করতে লাগলাম যে কতটুকু মহৎ হলে একটা মানুষ নির্দ্বিধায় একটা মানুষের জন্য রক্ত দিতে পারে। ছেলেটির প্রতি আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আর মনে মনে আমি খুব অনুশোচনায় ভুগছিলাম। কারণ ছেলেটি 1 মাস 2 মাস নয়, পুরো 2টি বছর আমার পিছনে ঘুরঘুর করেছে। কতই না কষ্ট পেয়েছি, কতই না কষ্ট আমি তাকে দিয়েছি। অথচ ছেলেটি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আজকে পেয়েছি। তার জীবনের রক্তবিন্দু দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলাম। যে একজন এত ভালো মানুষকে কিভাবে আমি এত কষ্ট দিতে পারলাম। তারপর ছেলেটির প্রতি আমি আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শুরু করলাম। সে আমাকে অনেক ভালোবাসত বিধায় সে আমার জন্য অনেক কিছু করেছিল। একদিন ছেলেটিকে আমার সমস্ত কষ্ট সবকিছু তার কাছে শেয়ার করলাম। বললাম যে, এতদিন আমি তোমাকে যে অভিনয়টা করেছিলাম, সত্যিকার অর্থে আমার তেমন কোনো ভালোবাসার মানুষ ছিল না। আপনি বড়লোকের ছেলে, যে জন্য আপনাকে আমি সব সময় ইগনোর করতাম। সব সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম। কারণ বড়লোকের ছেলেরা ভালো হয় না। আমার এক বান্ধবী বড়লোকের ছেলের সাথে প্রেম করত। তারপর তার সর্বনাশ করে চলে গিয়েছে। সেই থেকে আমার সমস্ত বড়লোকের ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বড়লোকের ছেলেরাই খারাপ হয় না। কিছু কিছু বড়লোকের ছেলেরা অনেক ভালো হয়, যার বাস্তব উদাহরণ আপনি নিজে। আপনাকে ভালোবাসতে আমার আর কোনো আপত্তি নেই। সে আমার ভালোবাসা পেয়ে মনে হলো স্বর্গ হাতে পেয়েছে। সে খুব উৎফুল্লিত হয়ে তার আবেগ প্রকাশ করতে লাগল। এভাবে তার সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রেমের রাগ, অভিমান, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকে আবেগের বশে। সে একদিন বায়না ধরে বসল আমাকে নিয়ে ময়নামতি ঘুরতে যাবে। ময়নামতির কথা শুনে
আমার মনটা যেন ভাল হয়ে গেল। শুনেছি ময়নামতি অনেক সুন্দর একটি জায়গা। সেখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। আর তাছাড়াও সে তো আমার বিশ্বস্ত লোক। সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তার সাথে গেলে আমার কোনো সমস্যা বলে মনে করছি না। জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়। তাই তাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরের দিন সে আর আমি ময়নামতির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে প্রেমিক যুগল। অবশ্যই তার সাথে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিল। মনটাকে ফুরফুরা মনে হয়েছিল। আর আমারও মাত্র উঠতি বয়স, যে বয়সে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়। আর তাছাড়াও পাশে একজন রোমান্টিক ছেলে পেয়ে জীবনটাকে যেন রঙিন মনে হচ্ছে। আবেগের ছোঁয়ায় মাঝে মধ্যে কল্পনাতে হারিয়ে যাই ভিন্ন এক জগতে। এক পর্যায়ে আমরা ময়নামতি গিয়ে হাজির হলাম। ময়নামতি গিয়ে আমরা একটি বিলাসবহুল হোটেলে উঠলাম। আবাসিক হোটেল। সুন্দর পরিবেশ ছিল, দেখার মতো। জীবনের প্রথম আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিজ্ঞতা। খুব ভালোই লাগছিল আমার। মনটা খুব ভালো ছিল। আর সেই সাথে আমার প্রেমিক সাজ্জাদুর রহমান সাজু। আমি তাকে সাজু বলেই ডাকি। সেও আমাকে পেয়ে অনেক রোমান্টিক হয়ে ওঠার চেষ্টা করল। তার মনটা ফুরফুরা। মাঝে মধ্যেই বিভিন্ন রকম রোমান্টিক গান গাইত। মুখের মধ্যে তার কতই না মিষ্টি হাসি। কারণ এই প্রথম সে জীবনে আমাকে এত কাছে পেতে চলেছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তখন যে চোখ লেগে যায় বুঝতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শিহরিত করার চেষ্টা করছে। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, তাকে কিছুই বলি নাই। সে আমাকে আস্তে আস্তে এমন অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই বেপরোয়া হয়ে গেলাম। তখন আমিও ভিন্ন কিছুর ইমেজ পাওয়ার চেষ্টা করছিলাম। তাকে আরও বেশি কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। মনের আবেগ পরিপূর্ণ ছড়িয়ে চিঠিয়ে যেন আগুন হয়ে গিয়েছিল দুটি হৃদয়। এইভাবে চলতে থাকে প্রায় আমাদের দীর্ঘক্ষণ প্রয়াস। তারপর সে যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তারটা অনেক অনেক একেবারে হেব্বি। সে যখন কিঞ্চিত পরিমাণ চেষ্টা করেছিল আমি তাকে কঠোরভাবে নিষেধ করেছিলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দেয় নাই, কারণ তখন সম্পূর্ণ আবেগ কাজ করেছিল উভয়ের মধ্যে। তারপর বন্ধুরা, সে যখন পরিপূর্ণ আমাকে নিয়ন্ত্রণ এনেছিল আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও প্রথম প্রথম অনেকটাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আসল স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ হয়তো পৃথিবীতে খুব কমই হয়ে থাকে। সৃষ্টি জগতে কবি সাহিত্যিকেরা বলেন এটাই নাকি বিধাতার দেওয়া শ্রেষ্ঠ অমৃত, যার কারণে যুগ যুগ ধরে প্রেমিক যুগল তীর্থের কাকের মত হাহাকার হয়ে হাজার হাজার প্রহর গুনতে থাকে। বন্ধুরা, আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। এর কিছুদিন পরেই আমার আর ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমরা প্রতিদিনই আমাদের হ্যাপি মুহূর্ত কাটাতাম। বন্ধুরা, এখন আমরা খুব ভালোই আছি, খুব সুখে আছি। তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করবা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সুরভি, বয়স 22, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন 1 ভাই। আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা ব্যবসায়ী। সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগেই সব পেয়েছি। 4 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী খুব ভালো, শ্বশুরশাশুড়িও খুব ভালো। তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার দুবাই চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন ভার করে থাকতাম, কিছুতেই সময় কাটত না।
স্বামী দিনে রাতে মিলে দু-একবারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় নিমজ্জিত থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে কোথা থেকে যেন নীল রঙের একটা হিজিবিজি লেখা আসে। লেখাটায় ক্লিক করতেই দেখি সাইটটি। যত সব মজার মজার গল্প। মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নের সাথে মামি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম 2টা গল্প পড়ে ঘিন ঘিন লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে বাংলা গল্প পড়ার অভ্যাস হয়ে গেল। সারাদিন শ্বশুর-শাশুড়ির সেবায়ত্ন, ঘর সংসার সামলানো। নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে কি হিডেন গল্প ওয়ার্ল্ড কো এ বাংলা গল্প পড়ে বাড়ির নিজস্ব গাছের কালো বেগুন দিয়ে শান্ত এখন আমার নিত্যদিনের কাজ। গল্প পড়তে পড়তে মনটাও ভিতরে ভিতরে চুট্টি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার নরম জায়গাটা নেই। এভাবে গল্প পড়ে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার জানুকে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সিরিয়াস জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ আপনাদের সাথে মন খুলে বলবো। তাহলে শুরু করা যাক। তবে কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু লেখালেখির অভ্যাস নেই। বাংলা গল্প পড়ে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই লিখছি। সবসময় অন্যের লেখা পড়ি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক, তার নাম নিলয়। নিলয় আমার স্বামীর আপন একমাত্র বড় বোনের একমাত্র ছেলে। মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। নিলয় খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে। বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম। ভালোমতো কথাও হয়নি তখন। নিলয় তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েটায় ঠিকমতো বেড়াতে পারেনি। নিলয়দের বাড়ি গ্রামের দিকে। তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর নিলয় আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে নিলয় যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 15 মিনিটের। নিলয় প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে নিলয়ের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে নিলয় বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর-শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে নিলয় আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং নিলয় মাঝখানের রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায়। নিলয় খুব মেধাবী। এসএসসিতে সে A+ পেয়েছে। নিলয় কথাবার্তা খুব কম বলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা-নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না। আমার শ্বশুর-শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো দেখেনি না। আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে সেদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই। সে যাই হোক, নিলয় আমাদের বাড়িতে এসেছে 15 দিন হল। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর নিলয় একসাথেই খাওয়া দাওয়া করি। শ্বশুর-শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি নিলয় একসাথে খাই। নিলয় বাড়িতে আসার পর আমার ওই গল্প পড়াটা আর হচ্ছে না। কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে, মামি দরজা খোলো। তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়ত। রাতে 10টার আগে খেতে আসত না। মাঝে মধ্যে তো 11টা-12টা অবধি পড়ত। আমি প্রায়ই ঘুমিয়ে যেতাম। নিলয় তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন নিলয় অনেক রাত্র অবধি পড়ল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে। আমি তো ঘুমে অস্থির। নিলয় এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার গুতা মারল। আমি লাফিয়ে উঠলাম। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে নিলয় বলল, নিলয়, মামি, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি, কেন? ভাত খাবে না কেন?
ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? নিলয়, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে। এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাব। আমার কোনো সমস্যা নেই। তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো। মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। নিলয়, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো, আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও, ওই সময় আমিও খেয়ে নেব। সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে না? তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? নিলয়, ঠিক আছে মামি। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই নিলয় সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম নিলয় আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল ৮টা। নিলয় এখনও ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। নিলয়কে কখনো সকালে পড়তে দেখিনি। নিলয়কে ডাক দিতে হবে, কারণ ১০টায় ক্লাস আছে। তাই নিলয়কে ডাক দিলাম। নিলয় ওঠো, ৮টা বাজে, কলেজে যাবে না? নিলয়, কয়টা বাজে? ৮টা। ৮টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট ১০-এর মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক ২টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য ১২টা-১টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। নিলয় ঘরে আসল। তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খাইলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ, শুধু এইটুকুই। খাবার খেয়ে নিলয় তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল। নিলয় অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল। নিলয় ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে নিলয়কে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, নিলয়, কি হয়েছে? ডাকছ কেন? না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? নিলয়, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। নিলয় পড়ার টেবিলে রাখা তার হাতঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম। হাত মুখ ধৌত করে নিলয় পড়ার ঘরে আসল। আমার দিকে তাকিয়ে বলল, নিলয়, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? সেই কখন। কেন, ক্ষুধা লাগছে নাকি? নিলয়, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। চা পাতা মনে হয় ঘরে নেই। কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? নিলয়, ঠিক আছে। এখন যাও, আমি পড়তে বসব। আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি গেলাম। আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুরশাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুরশাশুড়ি খাচ্ছে। আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, নিলয় ঠিকমতো পড়ালেখা করে তো? তুমি একটু খেয়াল রেখো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, নিলয় খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না। সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? নিলয়কে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা কাল সকালে নিলয়ের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। নিলয় আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি, তাদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস। আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই। বাজার সদাই যা লাগে এখন থেকে নিলয়কে দিয়েই নিয়ে আসবে। নিলয়কে সকালে আমি বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি নিলয়ের সাথে কথা বলবো। ঠিক আছে মা। তাদের খাওয়া শেষ হওয়া অবধি বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম।
কথা বলতে বলতে রাত প্রায় 10টা হয়ে গেল। এবার দেখি নিলয় কি করছে। আমি দরজা খুলে নিলয়ের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই নিলয়ের পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ নিলয় রাগ করতে পারে। তাই বড় ঘরে চলে আসলাম। রাত প্রায় 11টার উপরে, কিন্তু নিলয় এখনও ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু নিলয় ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো? আমার কিচ্ছু ভাল লাগছে না। কি করব ভেবে পাচ্ছি না। সুরকে ডাকব নাকি ডাকব না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা নিলয় ঘরে আসে নাই? শাশুড়ি, না, কেন, কি হয়েছে বৌমা? না, কিছু না মা, নিলয় কাল রাতে বড় ঘরে আসে নাই। পড়ার ঘরেই ঘুমাইছে। আমি অনেক রাত্র পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি, কি বলো বৌমা? নিলয় পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? কি জানি মা। আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় নিলয় আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মার মতোই, তাই না? শাশুড়ি, নিলয়কে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা। কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই নিলয়, কই, ডাকো তাকে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি নিলয় কি করছে। এখনো ঘুম থেকে কেন উঠছে না? 8টার উপরে বাজে। কলেজের সময় হয়ে যাচ্ছে না? আমি শাশুড়ির সাথে কথা বলে নিলয়ের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ। তার মানে নিলয়ের ঘুম ভাঙ্গেনি। আমি দরজায় টোকা মেরে নিলয় নিলয় বলে ডাকতে লাগলাম। নিলয়ের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটায় আবার কোন জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটায় একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর নিলয় দরজা খুলল। দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি, চলাফেরা করতে পারে না। তাই আমাকে বলল, বৌমা, নিলয়ের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও। আমি শাশুড়ির কথামতো বালতিতে পানি নিয়ে নিলয়ের শরীর থেকে কাঁথা সরিয়ে তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম। প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে নিলয় চোখ খুলতে লাগল। আমি তাকে ধরে উঠে বসালাম। বসানোর পর নিলয় আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো নিলয়? তুমি অসুস্থ, একা একা এই ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথিই মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর নিলয় উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলাখানা থেকে হাতমুখ ধৌত করে বড় ঘরে গেল। নিলয়কে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না। তাই নিলয় আজ কলেজে গেল না। বাড়িতেই হাঁটাহাঁটি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি নিলয় আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? নিলয়, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি খুব ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি।
আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? নিলয়: আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? নিলয়: আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অযথাই গায়ে পড়ে কথা বলে। আমি তাই নাকি? তা মেয়েটার নাম কি? নিলয়: বিশ্বাস করো, আমি ওর নামও জানি না। আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না। কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। নিলয়: তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে, তোমার সাথে কথা না বলে আমিই অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই অনেক অনেক ভালো। হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। নিলয়: মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নিলয়: নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না। সব কিছুতেই বাড়াবাড়ি করে। নিলয় আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুরশাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর নিলয় একসাথে খাবার খাইলাম। দুপুরের খাবার শেষ করে নিলয় পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি নিলয়ের পড়ার ঘরে গিয়ে নিলয়কে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই। বড় ঘরে আসো। আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। নিলয় তখন আমার কথা আর অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, নিলয়, মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না। তুমি যাও, আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝের রুমটা একটু খোলা মেলাতো, তাই নিলয় এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তারপর নিলয় আমার কথামতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, নিলয় কোথায়? আমি বললাম, মা, নিলয় আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুইছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে, আর মাঝের রুমটায় নিলয় ঘুমাতে পছন্দ করে না। এজন্য আমিই বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি: ভালোই করেছ। মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, নিলয়কে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে। রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম যত্ন করছো না। তোমার কথা না শুনে পারবে না। মনে হয় না আমার সাথে ঘুমাবে। তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো শর্মে কথাই বলেনি। আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি: বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেই খাতির যত্ন করছো, ওর মা চেয়ে কম না। কি বলেন মা, নিলয় তো আমাদের ছেলের মতোই। তাছাড়া নিলয়ের মামা নিলয়কে অনেক ভালোবাসে। প্রতিদিনই ফোনে নিলয়ের খোঁজ খবর নেয়। নিলয়কে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি: না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি নিলয় ঘুমায়নি। মোবাইলে গেমস খেলতাছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। নিলয়: তুমি কি করবে? তুমি ঘুমাবে না? না, আমি ঘুমাবো না। আর ঘুমালেও সমস্যা নেই। খাট তো আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। নিলয়: কি বলো? আমি কারো সাথে ঘুমাই না। আমি একা একা ঘুমাতেই পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না। নিলয়: তুমি তো দারুণ কথা জানো। হাসতে হাসতে: তুমি খুব মজার মানুষ। তোমার মনটা অনেক ভালো। এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই। নিলয়: না না, সমস্যা নেই। আমার চোখে এত ঘুম নেই এখন। তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তুমি ঘুমাও, আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি। আচ্ছা, তুমি গেমস খেলো, আমি ঘণ্টাখানি ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নিলয় নেই।
ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটতাছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্না ঘরে গিয়ে নিলয়ের জন্য নুডলস বানালাম। নিলয় নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম, আজ আর এত পড়ার দরকার নেই। শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবা। নিলয় আমার সাথে বড় ঘরে চলে আসল। রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি নিলয়কে ডাকল। নিলয়, 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 আসছি নানি। কি হয়েছে? ডাকছ কেন? নিলয়ের নানি, উই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা। তোর মামি কি তোকে মুরব্বিদের কথা শুনতে হয়? শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। নিলয়, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথেই ঘুমাব। শাশুড়ির সাথে কথা বলে নিলয় যখন মাঝের রুমের খাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। নিলয় মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম। দৌড়ে গেলাম নিলয়ের কাছে। আমি, কি হয়েছে নিলয়? নিলয়, মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে। শরীরটা যেন কাঁপছে। আমি, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, নিলয়ের আবার খুব জ্বর এসেছে। শরীরে আগুন ধরার অবস্থা। কি করব? শরীরটা মুছে দাও, আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। নিলয় জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর নিলয় পাশাপাশি শুয়ে রইলাম। আমি নিলয়ের মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বরে নিলয়ের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে ধরলাম। তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনিটা একটু কমেছে, এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি নিলয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে নিলয়ের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে নিলয় আমাকে ধরে। নিলয় যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার পরনের কাপড় এলোমেলো ছিল। উপর কাপড় ছিল না। নিলয় ছিল নয়া যুবক একটা ছেলে। তার ইচ্ছার বিরুদ্ধেই তার শক্ত হয়ে যায়। ধীরে ধীরে চাহিদা বেড়ে যায়। নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার থাকে। আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি। নিলয় যখন আমার উপর চড়ে বসল তখন আমি টের পাইলাম। কিন্তু নিলয়ের চাহিদা বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না। জেগেও ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি বলেছি না কেন, আমি নিলয়কে কখনো খারাপ চোখে দেখিনি। নিলয় আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি গল্প পড়াও বন্ধ করে দিয়েছিলাম। জানি না কেন, তবে নিলয়কে নিয়ে আমার কোনো ওই মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মেয়েরই চাহিদা থাকে। তাই বলে সব জায়গায় সবার সাথে সব কিছু করে না, ভাবেও না। যাই হোক, আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে নিলয়ের চাহিদা বেড়েই চলছে। খোলার চেষ্টা করছে, কিন্তু বয়স কম। আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। খুলতে না পেরে উপর দিয়েই আমার দুটো শুরু করল।